হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে সিনেমাটা এক্সপ্লেন করতে চলেছি সেটার নাম হচ্ছে নিয়ারিং ডেথ, বাট এটার তোমার ইন্দোনেশিয়ান নাম হচ্ছে মেনজেলাঙ্গাজাই। তো যাই হোক, আমি এই পর্যন্ত যতগুলো ইন্দোনেশিয়ান হরর সিনেমা দেখেছি তার মধ্যে এই সিনেমাটার যে নির্মাণ শৈলী এবং কাহিনী আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক লেগেছে এবং সবচেয়ে বেস্ট লেগেছে। এবং 2024 সালে রিলিজকৃত এই সিনেমাটা দেখার পর আমি একটা কথাই বলেছিলাম যে কোরিয়ানরা যেমন রোমান্টিক বা থ্রিলার সিনেমার জন্য বেস্ট, হলিউডরা আছে পুঁজিবাদী সিনেমার জন্য বেস্ট, সাউথ ইন্ডিয়ানরা এক ধরনের সিনেমার জন্য বেস্ট, আর ইন্দোনেশিয়ানরা এই ধরনের হরর সিনেমার জন্য বেস্ট হয়ে গিয়েছে অলরেডি। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে এই সিনেমাটি আমরা খুবই সংক্ষেপে এক্সপ্লেন করবো। তবে তারপর আমি তোমাকে বলবো যদি তোমরা পারো এই সিনেমাটি একবার দেখার চেষ্টা করো, কারণ এই সিনেমাতে যে তোমার হরর সিনগুলো রয়েছে এছাড়াও যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করা হয়েছে এটা এক্সপ্লেনে তোমাকে বোঝানো পসিবল নয়। তো যাই হোক, ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে ক্রিকেক্স এবং এটা দিচ্ছে তোমাকে একটা নতুন আয়ের সুযোগ। আর এই বিপিএল এ দিচ্ছে 150% স্পেশাল রিলোড বোনাস, সর্বোচ্চ 3000 টাকা পর্যন্ত, সাথে প্রতিদিন 50টি ফ্রি স্পিনের সুবিধা, আর মাত্র 500 টাকা ডিপোজিট করে ইনস্ট্যান্ট পেয়ে যেতে পারো 300 টাকা বোনাস। জন্মদিনে থাকছে বিশেষ চমক 1000 টাকা বোনাস, আর ক্রিকেক্সে গেম খেলে জিততে পারো আকর্ষণীয় পুরস্কার যেমন গুগল পিক্সেল 9 প্রো, এসার নাইট্রো 5, গুগল পিক্সেল ওয়াচ 3 এবং স্যামসাং গ্যালাক্সি বাডস 3 সহ আর অনেক কিছু। আর তুমি তোমার জেতা টাকা নিরাপদ উপায়ে তুলতে পারো। বিকাশ, নগদ, রকেট উপায়ের মাধ্যমে লেনদেন করো দ্রুত এবং নিশ্চিন্তে। তো পিন কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেক্স অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারো এবং উপার্জনের যাত্রা শুরু করতে পারো। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই আম্বার নামের একজন মহিলাকে, যে আর কি লোকাল কবিরাজ টাইপের একটা মহিলা। মোট কথা প্রত্যেক গ্রামে এরকম একজন মানুষ থাকে, আর সে একটা মেয়ে যার নাম হচ্ছে সেকার, তার উপর তন্ত্র মন্ত্রের ঝাড়ফুঁক করছে। তো যাই হোক, এখানে আম্বার নামের ওই কবিরাজ মহিলা সেকার, মানে যে আর কি আমাদের এই সিনেমার মেইন নায়িকা, তাকে রিকোয়েস্ট করে যে তুমি যেটা করলে চিন্তা ভাবনা করে করছো, তো দেখো এটা আমি এমন একটা কাজ করে দিলাম, এটা শুধুমাত্র আমি কিংবা আমার চেয়ে পাওয়ারফুল যে তান্ত্রিক রয়েছে বা কবিরাজ রয়েছে সেই ভাঙতে পারবে। এবং সেকার তুমি যে প্রতিশ্রুতি দিয়েছো সেটা যদি পূরণ না করতে পারো তাহলে না হলে কিন্তু তোমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তো এটা হচ্ছে 20 বছর আগের কথা। তো এর 20 বছর পরে চলে আসে আমরা দেখতে পাই সেকারের বর্তমানে 3টা সন্তান রয়েছে। বড় ছেলের নাম ড্যানি, মেজো মেয়ের নাম রত্না, আর ছোট ছেলের নাম হচ্ছে ডোডি। তো যাই হোক, মেজো মেয়ে আর ছোট ছেলে ডোডি যখন স্কুলে যায় তখন সেকার করে কি তার বড় ছেলে ড্যানির সাথে কথা বলতে যায় এবং তার কেয়ারলেস ব্যবহারের কারণে বকাঝকা করে। তো সেকার বলে আমি এত কষ্ট করছি এ কারণেই যাতে আমার সন্তানরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, যাতে ওদের বাবার মতো একটা ইউজলেস না হয়। তো আমি চাই আমি যত কষ্টই করি না কেন তুই ড্যানি এই বছর থেকেই কলেজে যাওয়া শুরু করবি এবং তারপর পড়ালেখা শেষ করে সংসারের হাল ধরবি, ভাই বোনের খেয়াল রাখবি। কিন্তু তখন ড্যানি উল্টো তার মায়ের কাছে জানতে চায় কেন তার মা তাকে বুঝতে পারে না, তার পড়ালেখা করার ইচ্ছা না, তার ইচ্ছা সে নিজে কিছু করবে। ফর এক্সাম্পল, তার মোটরসাইকেল খুব পছন্দের এবং সে মোটরসাইকেলের ইঞ্জিনিয়ারিং শিখতে চায়, কিন্তু ড্যানির মা শেখার এই কথা মোটেও বুঝতে চায় না। তো যাই হোক, এরপর শেখার করে কি ড্যানিকে জানিয়ে দেয় আমি তোমাকে সারা জীবন সাপোর্ট করতে পারবো না, কারণ তুমি এখনো কোনো কাজ করছো না, বড় হয়ে গিয়েছো। বাট ড্যানি বলে আমি তো মোটরসাইকেলের একটা ওয়ার্কশপ দিতে চাই, কিন্তু শেখার বলে আমি জানি তুমি ওয়ার্কশপ দিয়ে কি করবে। বাট এখানে ড্যানির মা শেখার বলে তুমি এর জন্যই দোকান খুলতে চাও বা ওয়ার্কশপ খুলতে চাও যাতে রাতভর বন্ধুদের নিয়ে সেখানে আড্ডা দিতে পারো। বাট ড্যানি তখন জানায় আমি কলেজে যেতে চাই না, আমি ডিগ্রিও কমপ্লিট করতে পারবো না, আমি এখন থেকে কাজ করতে চাই, মোটরসাইকেলের কাজ আমি পারি, আমি ওইটার কাজই করবো। বাট এই কথা শুনে শেখার তখন রেগে যায় এবং সে তার ছেলেকে বলে তুমি তোমার নিজের লাইফ সামলে নিও এবং আমার চোখের সামনে থেকে দূরে চলে যেও। তো এই কথা শুনে ড্যানি জানতে চায় আম্মু এই কথার মানে কি। বাট শেখার তখন জানায় তুমি বাড়ি ছেড়ে একবারে চলে যাও, কারণ আমি চাই না তুমি তোমার ছোট ভাই বোনের জন্য একটা ভুল পথ প্রদর্শক হয়ে ওঠো। তো ড্যানিও রেগে যায় এবং যাওয়ার আগে সে তার মা শেখারকে বলে আমি তোমার সাহায্য ছাড়াই আমার লাইফে আমি সাকসেসফুল হয়ে দেখাবো। আর এই সাথে ড্যানি বলে আজকের কথা আমি সারা জীবন মনে রাখবো। তো এর 1 বছর পরে সিন চলে যায়, আমরা দেখতে পাই শেখার যখন বাড়িতে ছিল তখন আমরা দেখি সে তাকের উপরে কোনো একটা কিছু রেখেছে, মানে এটা কেমন যেন একটা কালো জাদু টাইপের একটা কিছু। তবে এখানে আমাদের বিস্তারিত বলা হয় না, কিন্তু নিশ্চয়ই তোমাদের মনে আছে যে একবারে সিনেমার শুরুতে আজ থেকে 20 বছর আগের একটা কাহিনী আমরা দেখেছি। শেখারের কালো জাদু টালো যত কিছু করার তো অভ্যাস আছেই। আর এইদিকে আমরা দেখি ড্যানি কিন্তু একটা ওয়ার্কশপে কাজ করছে এবং ড্যানির বস তাকে ধন্যবাদ জানায়, কারণ যখন থেকে ড্যানি এই ওয়ার্কশপে কাজ করছে তখন থেকেই তার কাস্টমার অনেক বেড়ে গিয়েছে, আর সেটা সম্ভব হয়েছে একমাত্র ড্যানির পরিশ্রমের কারণে। তো যাই হোক, এরপর ড্যানি যখন ওই বেতনটা চেক করে তখন দেখতে পায় বেতন অনেক বেশি দেওয়া হয়েছে। তো ড্যানি জিজ্ঞাসা করে এর কারণ কি, বাট বস তখন বলে তুমি এই পারিশ্রমিক ডিজার্ভ করো, তুমি অনেক বেশি কষ্ট করেছো। তো যাই হোক, এরপর আমরা দেখি সন্ধ্যায় ডোডি মানে ছোট ছেলে রত্নাকে বলে আমার পিপাসা লেগেছে, পানি খাবো। বাট রত্না তখন বলে তুমি নিজে গিয়ে পানি খেয়ে আসো, আমি অনেক ব্যস্ত রয়েছি। তো এই কারণে ডোডি করে কি পানির জন্য নিচে যায়, আর তখন সে নিচে একটা মহিলার মতো আইরবকে ঘুরতে দেখে এবং এরপর ওই মহিলাটা যখন পিছনে ফিরে তাকায়
তখন ড্যাডি ভয় পেয়ে যায় এবং ওপরে চলে যায় এবং রত্নাকে বলে আমি নিচে কিছু দেখেছি, আমার ভয় লাগছে। বাট রত্না তখন বলে আবল তাবল মিথ্যা বলা বন্ধ করো, কোনো ব্যাপার না, আমি নিজেই তোমার জন্য পানি নিয়ে আসছি। তো যাই হোক, এর পরের দিন শেখর দেখে একটা ছেলে রত্নাকে বাইকে করে নামিয়ে দিয়ে যাচ্ছে, মানে ওর মেয়েকে। আর এরপর রত্না যখন শেখরের আর কি তোমার রেস্টুরেন্টে আসে, তখন সে ছেলেটার ব্যাপারে জিজ্ঞাসা করে এবং রত্নাকে বলে দেখো আমি এটা বলছি না যে তুমি বন্ধু বান্ধবের সাথে মিশতে পারবে না, তোমার ছেলে বন্ধু থাকতে পারে, কিন্তু আমি খালি ভয় পাই তুমি আবার কোনো খারাপ ছেলের পাল্লায় না পড়ো এবং ঝামেলায় না জড়াও, কারণ ছেলেটিকে আমার দেখে খুব একটা ভালো মনে হয়নি। তো যাই হোক, এরপর স্বীকার করে কি রত্নাকে এটাও জানায় তোমার বড় ভাই কিন্তু ভালো পথ ছেড়ে চলে গিয়েছে, তো এর জন্য আমি ভয় পাই তুমি আবার তোমার ভাইয়ের মতো বিপদে না চলে যাও। তো বাট রত্না তখন বলে সমস্যা নেই, আমি আমার ব্যাপারে খেয়াল রাখতে পারবো, আর এই নাও স্কুল থেকে তোমার জন্য একটা চিঠি পাঠানো হয়েছে। তো এরপর শেখর যখন সেই চিঠিটা পড়ে সে জানতে পারে এটা হচ্ছে রত্নার স্কুলের যে ফিস সেটার লেটার, মানে ফিস দিতে হবে, 3 মাসের ফিস জমে গিয়েছে। তো এই ফিসটা দেখার পরে শেখর অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তার রেস্টুরেন্টে কোনো কাস্টমারই আসে না। তো এখানে আমরা দেখতে পাই একটা লোক যখন দোকানের সামনে দিয়ে যাচ্ছিল সে দেখতে পায় যে শেখরের দোকান খালি, বন্ধ এবং একবারে পুরানো অবস্থা, লাগে যেন 100 বছর আগের। কিন্তু তখন শেখরের যে তোমার অ্যাসিস্ট্যান্ট রয়েছে রোডিয়া, ও গাড়িকে দৌড়ে লোকটির কাছে যায় এবং বলে স্যার ভেতরে আসলে অনেক ভালো খাবার পাওয়া যায় এখানে। আর এরপর যখন ওই ছেলেটার জন্য শেখরের অ্যাসিস্ট্যান্ট রোডিয়া খাবার প্যাক করছিল, তখন ওই ছেলেটি বলে বা ওই লোকটি বলে খাবার থেকে তো গন্ধ বের হচ্ছে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট রোডিয়া তখন বলে দেখুন এটা আপনার মনের ভুল, মাত্র খাবার রান্না করেছি। কিন্তু কিছুক্ষণ পরে ওই লোকটি আবার ফিরে আসে এবং রোডিয়াকে জানায় খাবারগুলো তো নষ্ট, খাবার থেকে পচা গন্ধ বের হচ্ছে। তো এরপর শেখর যখন খাবারগুলো চেক করে তখন সে তো ভরকে যায় এবং ওই লোকটাকে জিজ্ঞাসা করে আমি কি নতুন খাবার দেবো নাকি আপনি টাকা ফেরত নেবেন। তো ওই ছেলেটা টাকা ফেরত চায়। তো এরপর ওই লোকটা টাকা ফেরত নিয়ে চলে যাওয়ার পরে স্বীকার করে কি আবারও খাবার চেক করে এবং রোডিয়াকে জানায় খাবারগুলো তো আসলেই পচে গিয়েছে। তো এটা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ তারা একটু আগেই খাবার বানিয়েছে, এখনো গরমে রয়েছে। তো এরপর সবাই সব খাবার চেক করে, দেখা যায় সব খাবার নষ্ট। তো যাই হোক, এরপর স্বীকার করে কি রেডিয়াকে নিয়ে আম্বারের বাড়িতে যায়, মানে সেই কবিরাজ সিনেমার শুরুতে যে এখন বুড়ো হয়ে গিয়েছে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে আজকে বিকাল 4টায় আম্বার মানে সেই কবিরাজ মারা গিয়েছে এবং ওদেরকে বলা হয় আম্বার মারা যাওয়ার আগে অনেক চিৎকার চেঁচামেচি করেছে এবং সে পাগলের মতো তার চেহারায় আঁচড় কেটেছে। তো এরপর শেখর ভয়ে ভয়ে আম্বারের লাশ দেখার জন্য যায়, আর তখন দেখা যায় আম্বারের বিভৎস চেহারা এবং আম্বারের নাক থেকে একটা তুলো বের হয়ে নিচে পড়ে যায়। আর এখানে লোকে আম্বার কিন্তু অনেক জিনটিন পালতো, পরিটরি পালতো। তো যাই হোক, স্বীকার করে কি ভয়ে ভয়ে সেই তুলাটা আবারও আম্বারের নাকে দেয়, কিন্তু তখনই আম্বার চোখ খুলে তাকায়। তো এটা দেখে শেখর ভয় পেয়ে যায়, সবাইকে ডাকে কিন্তু কেউ সাড়া দেয় না। আর এরপর যখন শেখর আম্বারের চোখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে তখনই আম্বার আবার জীবিত হয়ে যায়। আর এটা দেখে শেখর অনেক বেশি ভয় পেয়ে যায়, আর তারপর শেখর সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু তখনই আম্বার করে কি শেখরের চেহারায় রক্তবমি করে। আর এটা দেখে শেখর ভয়ে দৌড়ে বাইরে চলে আসে। তো যাই হোক, রোডিয়া তখন শেখরকে ভয় পেতে দেখে ওকে শান্ত করার চেষ্টা করে, চেহারা পরিষ্কার করে দেয়। আর এর পরের দৃশ্যে আমরা দেখি ডোডি বাড়িতে একা বসে হরর মুভি দেখছে, বাট তখনই হঠাৎ করে কেউ দরজায় নক করে, আর শব্দ শুনে ডোডি ভয় পেয়ে যায়, কিন্তু তারপরে দরজা খুলতে উঠে দাঁড়ায়। কিন্তু সে যখনই দরজা খুলতে যাচ্ছিল তখনই পায়ের নিচে একটা খেলনা পড়ে আর ডোডি নিচে পড়ে যায়। আর এরপর যখন সে দরজার দিকে তাকায় তখন সে একটা ভয়ঙ্কর চেহারার শরীর দেখতে পায়, কিন্তু যখন ডোডি চোখে চশমা পরে তখন সে দেখতে পায় এটা তার মা এবং তাকে কোনো কিছু না বলে রুমের দিকে চলে আসছে। তো ডোডির এই বিষয়টা খুব অদ্ভুত লাগে যে তার মা তার সাথে কথা না বলে যাচ্ছে। তো সে তার মায়ের রুমে যায়, আর সেখানে গিয়ে ডোডি তার মাকে বিছানায় বসে থাকতে দেখে, আর তারপর সে রুমের আশেপাশে ভালো মতো দেখে, কিন্তু রুমগুলো অন্যরকম লাগছে। আর তখন ওর মা রেগে শোকে দরজা বন্ধ করতে বলে। তো ভয় পেয়ে ডোডি করে কি দ্রুত তার রুমে আসে এবং তার বড় বোন রত্নাকে জানায় মা বাড়িতে ফিরে এসেছে, কিন্তু সে অদ্ভুত ব্যবহার করছে এবং ডোডি বুঝিয়ে বলে মা সবসময় বাড়িতে এসে রুমের ভেতরে আমাকে ডাকে এবং কপালে কিস করে, কিন্তু এবার সেরকম কিছুই করেনি। আর ঠিক তখনই দরজায় আবারও নক হয়, আর ডোডি অনেক ভয় পেয়ে যায়, ছোট ছেলেটা। আর রত্না তখন ডোডির সাথে মজা করে বলে এই কারণেই তোমার হরর সিনেমা দেখা উচিত নয়। তো এরপর রত্না যখন দরজা খুলে, আর তখন শেখর আর শেখরের যে তোমার অ্যাসিস্ট্যান্ট তাকে দেখা যায়। তো যাই হোক, শেখর করে কি ঢুকেই ডোডির কপালে একটা চুমু দিয়ে রুমে চলে যায়। তো এখানে কনফিউজড হয়ে রত্না ডোডিকে জিজ্ঞাসা করে হেই তোমার কি হয়েছে, তুমি না একটু কি বললে তোমার মা এসেছে, কিন্তু মা তো মাত্র আসলো। তো এখানে তোমরা কি বুঝতে পেরেছো ঘটনা কি হয়েছে? 20 বছর আগে যে কালো জাদুটা করেছিল কোনো একটা কারণে এবং আম্বার নামের যে কবিরাজ করেছিল সে কিন্তু মারা গিয়েছে। হয়তো সে মারা যাওয়ার কারণে কোনো একটা অশুভ আত্মা ওদের বাড়িতে ঢুকলো। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই শেখরের সাথে অদ্ভুত কিছু ঘটছে। হঠাৎ তার বিছানা থেকে উপরের দিকে উঠে যায়, আর এরপর সে ঘুম থেকে জেগে ওঠে এবং রেডিওর গান বাজা শুরু হয় অটোমেটিক্যালি, এবং গানটা খুব ভৌতিক গান ছিল। আর এরপর সে যখন রেডিও বন্ধ করতে যায়, ওই রেডিও বন্ধ করার সাথে সাথে তার রুমের লাইটও বন্ধ হয়ে যায়। তো এ কারণে শেখর আরো অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু তখনই আলমারির দরজা আপনা আপনি খুলে যায় আর ভেতর থেকে একটা ভয়ঙ্কর শরীর বের হয়ে আসে। কিন্তু শেখর কিছু বুঝে ওঠার আগেই ওই শরীরটি হাওয়ায় ভাসতে থাকে এবং কেউ একজন এসে ওর গলা টিপে ধরে, আর এরপর তাকে মেরে উপরের দিকে ছুঁড়ে মারে।
এবং সে নিচে ফ্লোরে পড়ে যায়। আর তখনই শেখারের ঘুম ভেঙে যায় এবং স্কুলে গিয়ে প্রিন্সিপালের কাছে ফিস দেওয়ার জন্য আরো কিছু সময় যায়। বাট তখনই শেখার জানতে পারে রত্নার সকল বকেয়া ফিস তো গতকালই কেউ দিয়ে দিয়েছে। তো এরপর শেখারের মনে হয় তার বড় ছেলে হয়তো দিতে পারে, আর এই কারণে সে তার বড় ছেলে ড্যানিকে কল করে এবং জিজ্ঞাসা করে তুমি কি রত্নার স্কুলের সকল বকেয়া ফিস দিয়ে দিয়েছো? তো ড্যানি তখন জানায় হ্যাঁ আমি সব দিয়ে দিয়েছি, আর এখন আমি অনেক ভালো একটা চাকরি করছি। তো ড্যানি তখন ভাবে মা হয়তো খুশি হবে, বাট শেখার করে কি সাথে সাথে কলটা কেটে দেয়। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই শেখারের হোটেল কাস্টমার দিয়ে একদম ভরে গিয়েছে। কিন্তু এদিকে শেখারের কাছে একটা মেয়ে আসে এবং জিজ্ঞাসা করে আপনার হোটেল কাল বন্ধ ছিল কেন? শেখার জবাবে বলে না হোটেল তো খোলাই ছিল। বাট তখন মেয়েটি বলে কালকে আমি হোটেলে এসে খাবার নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হোটেল তো বন্ধ ছিল। তো শেখার করে দ্রুত হোটেলে যায় এবং গিয়ে দেখতে পায় হোটেলের বাইরে থেকে পুরো হোটেলটাকে একটা ভূতের হোটেল মনে হচ্ছে, পচা খাবারের গন্ধ বের হচ্ছে। আর এরপরও যখন হোটেলের ভেতরে যাও দেখতে পায় ভেতরে সব ভূতের কাস্টমার, সব ভূত খাচ্ছে এখানে। আর তখনই হঠাৎ করে অ্যাসিস্ট্যান্ট রোডিয়া পেছন থেকে চলে আসে এবং বলে আজকে দেখেছো আমাদের হোটেলে কাস্টমার দিয়ে ভরপুর। কিন্তু শেখার খেয়াল করে দেখতে পায় হোটেলটা একদম খালি পড়ে রয়েছে। আর তখন রেডিয়া কিছু শুকনো পাতা নিয়ে আসে এবং বলে দেখো আজকে কত টাকা ইনকাম করেছি, তাই না? তো বুঝতেই পারছো ঘটনাটা কি হয়েছে। রেডিয়াও পজেস্ট হয়ে গিয়েছে এবং সে ভূতদের দেখছে যে খাবার দিয়েছে এবং ওই পাতাকেই টাকা মনে করছে। তো শেখার এটা দেখে ভয় পেয়েছে এবং দ্রুত রেডিয়াকে নিয়ে ত্রান্তিকের কাছে যায় আর তাকে বুঝিয়ে বলে যে গত 3 মাস যাবত তাদের ব্যবসা অনেক খারাপ যাচ্ছে এবং তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে। তো এরপর তান্ত্রিক করিকের রিচুয়াল শুরু করে আর তখনই হঠাৎ করে শেখার বেহুশ হয়ে যায় এবং তারপর জিজ্ঞাসা করে তুমি কে? আর তখন আমরা দেখতে পাই শেখারের উপরে একটা ভূতে ভর করেছে এবং ওই ভূতটা তার নাম বলা হচ্ছে নিয়াঙ্গি। এবং সে উল্টো তান্ত্রিককে ধমক দিয়ে বলে তুই যদি এই ঝামেলায় জড়াতে চাস তাহলে কিন্তু তুই মরবি, তোর জন্য সবচেয়ে বেটার হয় তুই এই থেকে দূরে থাক। তো এরপর ওই ভূত করিকে জোরে চিৎকার করে এবং তান্ত্রিক একদম নিচে পড়ে যায়। তবে তারপরেও তান্ত্রিক আবার ওঠে এবং শেখারের শরীর থেকে ওই জিনটাকে বের করার চেষ্টা করে কিন্তু তখনই শেখার বেহুশ হয়ে যায়। আর শেখারের যখন জ্ঞান ফিরে আসে তখন তান্ত্রিক ডাইরেক্ট বলে যে এই নোয়াঙ্গি হচ্ছে অনেক শক্তিশালী একটা জিন যার সাথে তুমি কোনো একটা ডিল করেছিলে এবং ওই জিনের সাথে তোমার যে ডিল হয়েছিল সে যেটা চেয়েছিল তুমি যদি সেটা না দাও তাহলে সে তোমার পরিবারকে ধ্বংস করে দেবে। তো শেখার তখন বলে আমার এখন কি করা উচিত? তো তান্ত্রিক তখন জানায় দ্রুত এই জিনের সাথে তোমার ডিল ভাঙতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। আর এর সাথে তান্ত্রিক এটাও বলে দেয় এটা এত সহজ হবে না, আর তাছাড়া এই কাজে আমিও তোমাকে সাহায্য করতে পারবো না, সে আমার চেয়েও শক্তিশালী। তোমার এমন একজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যার মাধ্যমে তুমি এই জিনের সাথে ডিল করেছিলে কিংবা যে এই জিনের চেয়েও শক্তিশালী এরকম একজনকে লাগবে। তো এরপর শেখার আবারও আম্বারের বাড়িতে যায় কারণ ওই কবিরাজ আম্বারি তো এই জিনের সাথে ডিল করিয়ে দিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সে দরজায় একটা মেয়েকে দেখতে পায়। আর এরপর শেখার যখন রোডিয়াকে ওই মেয়েটিকে দেখায় রোডিয়া জানে আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তো যাই হোক শেখার তদন্ত করার জন্য বাড়ির ভেতরে যায় আর ওখানে গিয়ে সে একটা জিন দেখতে পায় আর এটাই হচ্ছে সম্ভবত সেই নোয়াঙ্গি। আর শেখার এখানে চিৎকার করে এবং দৃশ্য এখানেই কাট হয়ে যায়। তো বুঝতেই পারছো শেখার কিরকম বিপদে পড়েছে। সে জিনের সাথে যার মাধ্যমে ডিল করেছিল সে কিন্তু মারা গিয়েছে এবং এই জিনটা কিন্তু অনেক শক্তিশালী, তাকে যে কেউ আটকাতে পারবে না। তো পরের দৃশ্যে দেখা যায় রত্নার সাথে একটা ছেলে বিছানায় জড়াজড়ি করছে আর রত্না তাকে আটকানোর চেষ্টা করছে, মানে বুঝতেই পারছো শারীরিক সম্পর্ক করতে যাচ্ছে ওর বয়ফ্রেন্ড, কিন্তু রত্না দিতে যাচ্ছে না। কিন্তু তবুও ওই ছেলেটা রত্নাকে জোর করছে। তো এই কারণে রত্না করে কি ছেলেটাকে থাপ্পড় মেরে সেখান থেকে পালিয়ে যায়। আর ওই রাতে শেখারের অ্যাসিস্ট্যান্ট রোডিয়া করে কি শেখারকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু শেখারের অবস্থা দেখে ডোডি অনেক ভয় পেয়ে যায়। আর তারপর শেখার বাড়িতে প্রবেশ করলে অ্যাকচুয়ালি শেখার যখন বাড়িতে প্রবেশ করে তখন ডোডি ওর মায়ের পেছনে একটা জিনও দেখতে পায়। তো যাই হোক রোডিয়া চলে যাওয়ার পরে ডোডি করে কি রত্নাকে বলে যে আমি মায়ের পেছনে পেছনে বাড়িতে কিছুকে ঢুকতে দেখেছি, কিন্তু রত্নার ভাইয়ের কথা আর পাত্তে দেয় না। কিন্তু যখন রত্না ওয়াশরুমে যায় তখন সে দেখে যে তার মা শেখার নিজের ওপরে পানি ঢালছে এবং বলছে আমার শরীর অনেক জ্বলছে। তো রত্না তখন তার মাকে জিজ্ঞাসা করে যে মা কি হয়েছে। আর এরপর ওর মা যখন ঘুরে তাকায় তখন দেখা যায় শেখারের চেহারা এবং হাতের মধ্যে অদ্ভুত অদ্ভুত ঘা তৈরি হয়েছে। তো যাই হোক এরপর রত্না করে কি তার ভাইকে একটা তৈল আনতে বলে, কিন্তু ডোডি যখন তৈল আনতে যায় তখন তার তৈলে কেউ আটকে ধরে। আর এরপর ডোডি যখন পেছনে ফিরে তাকায় সে ভয়ঙ্কর ওই জিনটাকে আবারও দেখতে পায় এবং ডোডি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর রত্না করে কি তার মা শেখারকে খাবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু একটু খাবার খাওয়ার পরই শেখার করে কি কালো রঙের বমি করা শুরু করে। তো যাই হোক এরপর রত্না ডোডিকে ওপরে গিয়ে মোবাইল নিয়ে আসতে বলে, কিন্তু ভয়ে ডোডি যেতে চায় না। আর এই জন্য রত্না নিজেই মোবাইল আনার জন্য ওপরে যায়। আর তখন ডোডিও ভয়ে ভয়ে রত্নার পেছনে পেছনে মানে বোনের পেছনে পেছনে চলে যায়। আর এই দিকে আমরা দেখি রত্না করে কি ওর ভাই ড্যানিকে কল দেয়, কিন্তু ড্যানি ওই সময় নামাজ পড়ছিল। আর ঠিক এই দিকে তখনই ডোডির খিচুনি ওঠে, যা দেখে রত্না তো ভয় পেয়ে যায় এবং ওকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু তখনই বাড়ির সব লাইট বন্ধ হয়ে যায়। আর ওই মুহূর্তে রত্না প্রথমবারের মতো জিনকে দেখতে পায়। আর তখনই রত্নার মোবাইলে কল আসে যেটা ওর বড় ভাই ড্যানি করেছিল। তো রত্না তো ভয় পেয়ে চিৎকার করতে কান্না করতে করতে ড্যানির সাথে কথা বলে। তো ড্যানি জিজ্ঞাসা করে কান্না করছিস কেন? তো রত্না তখন তার ভাই ড্যানিকে সব খুলে বলে। তো ড্যানি এটা শুনে বলে শান্ত থাক আমি আসছি, এবং ওর মায়ের যে অ্যাসিস্ট্যান্ট রোডিয়া ওকে ডাকার জন্য বলে। তো যাই হোক এরপর ড্যানি বাড়ি চলে আসে আর ওই সময় রত্না ও রোডিয়াকে নিয়ে চলে আসে। কিন্তু এরপর যখন বাড়ির ভেতরে প্রবেশ করে ড্যানিরা দেখতে পায় ওর মা আর ছোট ভাই ভেতরে নেই। তো তারা ওদেরকে খুঁজতে থাকে আর তখন ওয়াশরুম থেকে শেখারের হাসির শব্দ আসে। আর এরপর যখন
যখন ওয়াশরুমরা যারা দেখতে পায় শেখার ডোডিকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাচ্ছে। তো যাই হোক শেখার তখন জানায় ডোডির শরীর গরম হয়েছে তো তাই ওকে গোসল করাচ্ছি। তো এটা দেখে তারা সবাই শেখারকে আটকানোর চেষ্টা করে। আর এর পরের দিন আমরা দেখতে পাই ড্যানি এই অবস্থা দেখে ওর ভাই বোনদেরকে বলে তোদের ছেড়ে আমি আর কোথাও যাবো না। তো এরপর সে রত্নাকে বলে যতক্ষণ না আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি ততক্ষণে মায়ের খেয়াল রাখিস। তো এরপর ড্যানি যখন বাইরে যায় তখন রত্নার মোবাইলে ওর বয়ফ্রেন্ড ব্রাহ্মণ কল করে এবং বলে আমি বাইরে অপেক্ষা করছি। তো রত্না এরপর বাইরে যায় আর ব্রাহ্মণ থেকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ইগনোর করছো? রত্না তখন বলে দেখো ইগনোর করছি না, বাট আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, বাট তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না, তুমি চলে যাও। বাট ব্রাহ্মণ তখন রত্নাকে পার্সোনাল ছবি দেখিয়ে হুমকি দেয় এবং বলে তোর মাকে দেখাবো, সবাইকে দেখাবো, ফেসবুকে আপলোড করে দেবো। তো এই কথা শুনে রত্না ভয় পেয়েছে এবং ব্রাহ্মণকে ফটো ডিলিট করতে বলে এবং ব্রাহ্মণের সাথে জোরাজুরি শুরু করে। বাট তখন সেখানে বড় ভাই ড্যানি চলে আসে। বুঝতেই পারছো বড় ভাইয়ের সামনে যদি বোনের এরকম অবস্থা হয় বড় ভাই কি করবে। তো বড় ভাই তো ব্রাহ্মণকে মারতে শুরু করে আর ব্রাহ্মণ তখন ড্যানিকে আটকে এবং বলে আমি রত্নার বয়ফ্রেন্ড। তো সবকিছু শোনার পরে ব্রাহ্মণ বলে তোর কাছে ছবি থাক যা মনে তাই থাক, যদি আমার বোনের কোনো ক্ষতি হয় তোকে ল্যাংটা করে ছবি ইন্টারনেটে ছেড়ে দেবো। আর এরপর রত্নাকে জিজ্ঞাসা করে আমি চাই না ওর সাথে তুই সম্পর্ক রাখবি। আর রত্না তখন নিশ্চয়তা দেয় ওর সাথে আমি আর সম্পর্ক রাখবো না। যাই হোক এরপর ওইদিকে শেখার তার সন্তানদেরকে বলে দেখ তোর বাবা যখন মারা গিয়েছে তখন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোদের সবার আমি খেয়াল রাখবো, কিন্তু হয়তো আমি কোনো একটা ভুল করে ফেলেছি। তো এইখানে আসে এই সিনেমার আসল টুইস্ট যে কেন ওদের ফ্যামিলিতে এই ঝামেলাগুলো হচ্ছে। তো এখানে শেখার জানায় ওদের বাবা যখন মারা গিয়েছে তখন শেখার ওদের যে রেস্টুরেন্ট বা হোটেল সেটা যাতে ভালো মতো চলে এই জন্য ওই আম্বার কবিরাজের সাথে দেখা করেছিল এবং একটা জিনের সাথে ডিল করেছিল যাতে এখানে অনেক কাস্টমার আসে যাতে সে তার 3 সন্তানের ভরণ পোষণ ভালো মতো করতে পারে এবং ততদিন পর্যন্ত সে ওই জিনকে কোন একটা কিছু দিবে, মনে হয় ওই যে কোন একটা রিচুয়াল করবে। কিন্তু টানা 20 বছর কি আর এক জিনিস করা যায়? তো মাঝখানে 2-1 দিন বাদ দিয়েছে, সেটার জেরি মনে করো যে এখন এসেছে এবং ওই জিনটা ওদের ফ্যামিলির উপর খেপে গিয়েছে। আর তখনই ছোট ছেলে ডোরি নোটিস করে দরজা আপনা আপনি খুলে যাচ্ছে এবং একটা জিন প্রবেশ করছে। আর সে ড্যানিয়ার রত্নাকে জানায় যে ভেতরে কেউ আসছে। তো ড্যানি এরপর চেক করার জন্য বাইরে যায় আর তখনই দরজা একা আটকে যায়, যে কারণে ড্যানি বাইরে চলে যায় রুমে। আর তখন ভেতরে জিন করে কি শেখারের উপর ভর করে এবং বিছানা থেকে পড়ে যায় শেখার। আর এরপর রত্নাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তারপর শেখার করে কি পুরো রুমের জিনিসপত্র তছনছ করতে থাকে এবং বলে আমার শরীর অনেক জ্বালা পোড়া করছে। আর তারপর শেখার করে কি তার কপাল দরজার সাথে জোরে জোরে আঘাত করে। আর ততক্ষণে ড্যানি করেছে কি দরজা ভেঙে ভেতরে তো আসে ঠিকই, কিন্তু ততক্ষণে শেখার তার মাথার উপরে গ্লাস মেরে নিজেকে ক্ষত বিক্ষত করে ফেলেছে এবং সেই কাঁচের টুকরা দিয়ে নিজের হাতও কাটে। আর এই দৃশ্য দেখে ড্যানি করে কি দ্রুত তার ছোট ভাই বোনকে নিয়ে রুমের বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন শেখার করে কি রত্নার উপরে হামলা করে দেয়। তো যাই হোক এরপরে ড্যানি কোনোভাবে শেখারকে রুমের মধ্যে বন্ধ করে যাতে বাইরে সবাই সেফ থাকে। আর পরের দিন সকালে শেখারের সন্তানরা নামাজ পড়তে থাকে, কিন্তু তখনই শেখারের উপর জিন আবারও আছর করে এবং ওদের সবার কাছে খাবার চায় এবং শেখার এখানে জানায় সে কাল থেকে কিছুই খায়নি। তো এরপর সবাই মিলে যখন ওর কাছে যায় তখন ও জোরে জোরে চিৎকার করতে থাকে আর এই কারণে বাধ্য হয়ে সবাই মিলে শেখারকে রশি দিয়ে বেঁধে রাখে যাতে ওকে কন্ট্রোলে রাখতে পারে। তো এরপর সন্ধ্যায় ড্যানি করে বাড়িতে নামাজ কালামের ব্যবস্থা রাখে এবং এখানে ড্যানির বন্ধুরা ছাড়াও তার বসও আসে। তো প্রার্থনা শুরু হয় আর তখন ড্যানি দেখে যে তার মায়ের উপর আবারও জিন আসর করেছে। আর ওই মুহূর্তে হুজুর সবাইকে শান্ত থাকতে বলে এবং সবাইকে দোয়া দুরূদ পড়তে বলে। আর ওইদিকে শেখার বিছানার উপর বসে সবাইকে চুপ থাকতে বলে এবং বলে তোদের এই দোয়া দুরূদ কোনো কাজে আসবে না, আমার কিচ্ছু করতে পারবে না। তো এটা দেখে ড্যানি রত্নাকে বলে ডোডিয়ার তুই অন্য রুমে চলে যা। আর এরপর যখন ওরা অন্য রুমে যায় তখন ওস্তাদ জিনকে জিজ্ঞাসা করে যে তুই এখানে কেন এসেছিস, বাট উল্টো জিন করে ওকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। আর এই কারণে দেখতেই পাচ্ছ ওস্তাদের অবস্থা কি হয়ে যায়। তো এটা দেখে সবাই চমকে যায় এবং ওস্তাদ কিনে সেখান থেকে পালিয়ে যায়। আর এরপর ড্যানির কাছে রোডিয়ার কল আসে আর সে ড্যানিকে জানায় আমি একজন লোককে খুঁজে পেয়েছি, অনেক বড় একজন আলেম যে শেখারকে হয়তো ভালো করতে পারবে, যার নাম হচ্ছে বাগজা। তো এরপর রোডিয়া জানায় বাগজার সাথে কাল সকালে আমরা দেখা করতে যাব এবং শেখারকে আমরা নিয়ে যাব। কিন্তু এই কথা বলার পরে রোডিয়া যখন বাইরে যাচ্ছিল শেখারের অ্যাসিস্ট্যান্ট তখন ওর সামনে সেই জিনটা চলে আসে। তো এই কারণে ও ভয় পেয়ে যায়। আর এরপর যখন ও পালাতে লাগে তখন আবার ওর সামনে আসে আর তারপরও কোন রকমে বাড়িতে এসে দরজাটা লাগিয়ে দেয়, কিন্তু ঘরের ভেতর ঢোকার পরই ওই জিনটা ওর উপর হামলা করে দেয়। আর পরের দিন সকালে আমরা দেখি ড্যানি তো রোডিয়াকে কল করছে যে কবিরাজ বাড়ি যাব বা আলেমদের বাড়িতে যাব, কিন্তু রোডিয়া কল রিসিভ করে না। আর তখন ড্যানি যখন রোডিয়ার বাড়িতে আসে তখন জানা যায় শেখারের অ্যাসিস্ট্যান্ট রোডিয়া মারা গিয়েছে। আর এরপর ওকে বলা হয় রোডিয়া হোটেল থেকে আসার পরই রাত্রে মারা গিয়েছে এবং ওর পকেটে একটা কিছু ছিল। তো এরপর যখন ওই কাগজটা চেক করা হয় ড্যানি দেখতে পায় সেখানে বাগজার ঠিকানা ছিল। আর ড্যানির বন্ধু ডায়েট তখন জানায় এই জায়গাটা তো আমি চিনি। তো সবাই মিলে সিদ্ধান্ত নেয় শেখারকে নিয়ে সেখানে যাবে। তো শেখারকে নিয়ে তারা তো বের হয়, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে তো সবাই তোমার শেখারের দেহটা রেখে নামাজ পড়তে শুরু করে। বাট তখনই ডোডি দেখে যে জিন ওর মায়ের শরীরে ঠিক পাশে বসে রয়েছে, কিন্তু ডোডি মানে ওই ছোট ছেলেটা এত বেশি ভয় পেয়ে যায় যে কাউকে কিছু বলে না। তো কিছুক্ষণ পরে নামাজ যখন শেষ হয় তখন রত্না দেখে যে ওর মায়ের বডি সেখান থেকে উধাও। তো এটা দেখে সবাই বেশ চমকে যায়, ভয় পেয়ে যায়। আর ড্যানি তখন রত্নাকে বলে তুই ছোট ভাইকে নিয়ে এক জায়গায় থাক আর বাকি সবাইকে রিকোয়েস্ট করে আলাদা আলাদা খুঁজতে। তো কিছুক্ষণ যাওয়ার পরে দুজন করে শেখারকে খুঁজে পায়, কিন্তু শেখার ওদের দুজনের উপর হামলা করে দেয়। আর এই হামলায় ওরা নিচে পড়ে যায় আর তারপর শেখার ওখানে একজনকে খুব নির্মম ভাবে মেরে ফেলে। আর তারপর তাকায় হচ্ছে ড্যানির বন্ধু নিজামের দিকে আর শেখার নিজামকে মেরে ফেলে। কিন্তু ওদের চিৎকার চেঁচামেচি শুনে সেখানে ড্যানি গিয়ে পৌঁছায়, কিন্তু ওখানে গিয়ে ওদের দুজনের লাশ দেখতে পায়। তো ড্যানি যখন নিজামের
লাশের কাছে যায় তখন স্বীকার করে কি আবার ডায়েতের উপর হামলা করে। আর যখন ড্যানি ডায়েতের দিকে তাকায় তখন দেখে ডায়েত সেখান থেকে উধাও হয়ে গিয়েছে। তো ড্যানি ওর বন্ধু ডায়েতকে খুঁজতে যায়, কিন্তু তখন সে ডায়েতকে আহত অবস্থায় দেখতে পায় এবং ড্যানির সামনে তখন ডায়েত মারা যায়। তো এখানে আমি ভুল বলেছি, ডায়েতটা মনে হয় ড্যানির বন্ধু না, ওর মনে হয় সেই বস যে ওকে বেশি বেতন দিয়েছিল। তো যাই হোক, এরপর স্বীকার করে কি ডোডি আর রত্নার পেছনে যায় আর ওরা তো পালাতে থাকে, বাট হঠাৎ করে ডোডি নিচে পড়ে যায়। আর তখন স্বীকার করে কি ডোডির পা ধরে টেনে হিস্ট্রে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই ভাগ্যক্রমে সেখানে ড্যানি চলে আসে এবং ডোডিকে বাঁচিয়ে নেয়। আর তারপর স্বীকার করে কি তার সকল রাগ তার বড় ছেলে ড্যানির উপর ছাড়ে এবং ড্যানির গলা 2 হাত দিয়ে চেপে ধরে। তো ড্যানি এখানে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই হয় না। বাট ওই মুহূর্তে ভাগ্যক্রমে বাগজা নিজে এখানে চলে আসে এবং শেখারকে নিচে ফেলে দেয়। আর তারপর বাগজা শেখারকে তার বাড়িতে নিয়ে আসে এবং সবাইকে বুঝিয়ে বলে যে এটা তোমার মায়ের শরীর হতে পারে, কিন্তু ভেতরের আত্মাটা তোমার মায়ের নয়, তোমার মায়ের দেহটাকে একটা জিন কবজ করে নিয়েছে। আর এরপর বাগজা সবাইকে হাতে পানি দেয় এবং বলে তোমরা তোমাদের মুখে এই পানিটা লাগিয়ে তারপর তোমার মাকে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে তোমার মায়ের ভেতরে বর্তমানে কে রয়েছে। এরপর তারা বাগজার কথা মতো পানি মুখে নিয়ে তারপর করে মায়ের দিকে তাকায় এবং দেখা যায় যে এটা একটা ভয়ানক জিন এবং ওরা ভয় পেয়ে যায়। আর তারপর বাগজা ওদেরকে জানায় শেখারের শরীর থেকে জিনকে আলাদা করতে হবে। তো সে ড্যানিকে বলে তুমি এমন একটা নারকেল গাছ খুঁজবে যেখানে একটা মাত্রই নারকেল রয়েছে, আর এর সাথে সেই আম্বারের মানে যে কবিরা সেই জিনকে নিয়ে এসেছিল দুনিয়াতে এবং তোমার মায়ের সাথে ডিল করে এসেছিল তার কবরের মাটি সংগ্রহ করতে হবে এবং এই কাজ তোমাকে আজকে রাতেই করতে হবে। আর তারপর যাওয়ার সময় বাগজা করে কি ড্যানিকে 1 বোতল পানি দেয় এবং বলে তুমি পদে পদে বাধার সম্মুখীন হবে, কিন্তু তুমি ভয় পাবে না, বেশি সমস্যা মনে হলে তখন তুমি ওই আত্মাদের উপর পানি ছিটিয়ে দেবে, কিংবা যদি কবরস্থানে থাকো আম্বারের কবরের উপর পানি ছিটিয়ে দেবে। তো যাই হোক, এরপর ড্যানি কবরস্থানে যায় আর সেখানে থাকে আম্বারের কবর খুঁজে পায়। তো সে যখন কবরের মাটি তুলছিল তখনই সে শব্দ শুনতে পায়, আর এই শব্দটা ওকে বলছিল এই কবরের মাটি তুলবে না, নয়তো তোমার ভয়ানক ক্ষতি হবে। তবে তারপর ড্যানি কথা শোনে না এবং যখন কবর থেকে মাটি তুলতে যায় ভয়ানক ভয়ানক সমস্যার সম্মুখীন হয়। ও যে মাটি উঠেছে দেখতে পায় যে ওই মাটির মধ্যে কিরা হয়ে রয়েছে এবং সব মাটি কিরা হয়ে গিয়েছে। আর তবে তারপর ড্যানি করে কি ভয় না পেয়ে আবারও মাটি উঠাতে থাকে, কিন্তু তখনও দেখতে পায় চারপাশ দিয়ে অনেক লাশ ওকে ঘিরে ফেলেছে। আর তখন ড্যানি করে কি ভয় পেয়ে বোতলটা বের করে এবং আম্বারের কবর উপর পানি ঢেলে দেয়, আর এর ফলে সকল ভূত উধাও হয়ে যায়। মানে বুঝতেই পারছো যারা এই কবিরাজ জিন টিন পালে মরার পরে তাদের অবস্থা কি হয়ে যায়। তো যাক, মাটি হাতে নিয়ে ড্যানি এখন ভাবে আমি ফলটা কোথায় পাবো, এরকম গাছ কোথায় পাবো যেখানে একটা নারকেল গাছ রয়েছে। তো ড্যানি যখন এই কথা চিন্তা করছিল তখন ওর মনে হয় ওর সাথে কেউ একজন রয়েছে এবং কোন একটা এন্টিটি ওকে হেল্প করে এবং ওকে সেই গাছ অব্দি নিয়ে যায় যে গাছে একটা নারকেল রয়েছে। তবে এখানে কিসের আত্মা কার আত্মা ওকে হেল্প করেছে এটাই সিনেমাতে দেখানো হয়নি। হতে পারে ড্যানির পূর্বপুরুষদের কারো আত্মা হবে, বা ওই যে শেখারের যে অ্যাসিস্ট্যান্ট মারা গেল ওর আত্মা হতে পারে। তো যাই হোক, এর মধ্যে এদিকে আবার শেখারের উপর আবারও জিন আসর করে। আর তখন বাগজা করে কি বাচ্চাদের পেছনে থাকতে বলে, কিন্তু শেখার করে কি বাগজার দিকে তাকায় এবং হুমকি দেয় তুই এই ঝামেলা থেকে দূরে থাক। এটা তো আসলে শেখার হবে না, বলতে হবে সেই জিনটা, ওটার নামটা আমি ভুলে গিয়েছি, সাঙ্গানি নাকি কি নাম। তো যাই হোক, এরপর শেখার করে কি সামনের দিকে আগায়, কিন্তু বাগজা ওর উপর হামলা করে নিচে ফেলে দেয়। কিন্তু তখন শেখার উল্টো ঝিলে ওর দিকে তাকায় এবং আবারও বাগজা করে উপর হামলা করে দেয়, কিন্তু শেখার এটা ধরে ফেলে এবং উল্টো বাগজার উপর হামলা করে এবং বাগজাকে মেরে পেছনে ফেলে দেয়। তো এখানে শেখার আর বাগজার মধ্যে আমরা অনেক ভয়ানক একটা লড়াই দেখতে পাই। তো এখানে দুজনে দুজনকে বেশ জখম করে ফেলে এবং লড়াই অনেক কঠিন হয় এবং প্রত্যেকটা আক্রমণ আগের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর হতে থাকে এবং বাগজা তার সর্বশক্তি দিয়ে শেখারকে ধাক্কা দিয়ে ঘরের বাইরে ফেলে দেয় আর সেখানে শেখার বেহুশ হয়ে যায়। তো এরপর বাগজা যখন শেখারকে চেক করতে যায় তখনই হঠাৎ করে শেখার করে কি বাগজার উপর হামলা করে আর বাগজা মাটিতে পড়ে যায় এবং শেখার সুযোগ পেয়ে বাগজার বুকের উপরে উঠে বসে এবং তারপর শেখার করে কি বাগজার বুকে ছুরি ঢুকিয়ে দেয়, মানে এই আলেমকেও মেরে দিল আর কি। আর তারপর শেখার ওই জিনটা ডোডি আর রত্নার দিকে এগিয়ে যায়, কিন্তু ওদের যখনই মেরে ফেলবে তখনই ডোডি সামনে গিয়ে ওর মাকে বলে আমি তোমাকে ভালোবাসি মা, তুমি কি আমাদের ভালোবাসো না। তো এর ফলে যেটা হয় কিছুটা সময়ের জন্য হলেও ওই জিনের প্রভাব শেখারের উপর থেকে কমে যায়, কিন্তু একটু পরে জিন আবারও শেখারের বডির কন্ট্রোল নিয়ে নেয় এবং সে যখন আক্রমণই করবে তখনই ড্যানি এসে ওই জিনকে বা ওর মাকে আটকায়। কিন্তু এই সুযোগে আবার বাগজা উঠে আসে এবং সেই নারকেলের পড়া পানি ছুঁড়ে মারে শেখারের উপর এবং শেখার কন্ট্রোলে চলে আসে। আর তারপর বাগজা সবাইকে বলে এই নারকেলের পানি দিয়ে শেখারের শরীর ধুয়ে আম্বারের কবরের মাটি লাগাতে হবে। তো বাগজার কথা মতো 3 জন করে কি শেখারের শরীর নারকেল পানি দিয়ে ধুয়ে মাটি লাগায়। আর এই সময় বাগজা একজন সহকারী নিয়ে প্রার্থনা করে এবং আস্তে আস্তে শেখারের জ্ঞান ফিরে আসে। আর তখন বাগজা শেখারকে নারকেলের পানি খাওয়ায় এবং শেখার সুস্থ হয়ে তখন ড্যানির কাছে ক্ষমা চেয়ে বলে যে এটা আমারই ভুল ছিল, আমার জন্য আজকে তোদের এই হাল। আর তারপর সে ড্যানিকে বলে তোর ভাই বোনের খেয়াল রাখিস, প্রমিস কর খেয়াল রাখবি। তো ড্যানিও তখন তার মাকে প্রমিস করে যে সে তার ভাই বোনকে ছেড়ে আর কোথাও যাবে না এবং মা যা বলবে তাই করবে। আর তারপর শেখারের মা ফাইনালি ড্যানিকে বলে তোর উপর আমার আস্থা আছে বাবা, তুই তোর নিজের স্বাধীন মতো লাইফ চালাবি, আমি জানি জীবনে তুই ভালো কিছুই করবি আর আমি তোর জন্য অনেক দোয়া দিয়ে গেলাম। আর এই কথা বলেই শেখার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এর কিছু মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই যেখানে আমরা দেখি ভাই বোন মিলে হোটেল চালাচ্ছে ড্যানি আর রত্না, কিন্তু তখনই আমরা সিনেমার পোস্ট প্রোডাকশন সিনে দেখতে পাই যে ওই জিন এখন রত্নাকে তার পরবর্তী শিকার বানিয়েছে আর এর সাথে এই ভয়ঙ্কর সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে সিনেমাটা খুব ইন্টারেস্টিং ও আমার কাছে পার্সোনালি এটার কাহিনী অনেক ভালো লাগছে। ইন্দোনেশিয়ান আমি অনেক ভূতের সিনেমা দেখেছি, কোন সিনেমা আমার এত ভালো লাগে নাই, সবগুলো সিনেমাতেই গোজামিল বা মনে করো আজগুবি ছিল, বাট
সেই সিনেমাটা অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং অনেক বেশি মনে করো যে এন্টারটেইনিং ছিল, প্লাস কাহিনীটার মধ্যে অনেক দম ছিল আর কি। তো এই সিনেমা দেখে আমি একটা কথাই বলবো, এরকম সিনেমা আমাদের দেশেও তো তৈরি করা সম্ভব। আমরি যে হলিউডের মতো অনেক বেশি ভিএফএক্স দিয়েছে তা কিন্তু নাই, কিন্তু দেখো অভিনয়গুলো করছে কি, এবং যেটুক মনে করো যে হরর সিন দেখিয়েছে একেবারে হলিউড লেভেলের মনে করো বাস্তববাদী লেগেছে আর কি, মানে মেকআপ গুলো অনেক ভালো হয়েছে। তো যাই হোক সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই বলবে, এবং তোমরা যদি চাও আমার যে একটা চ্যানেল রয়েছে আলামিন 420, সেখানে কন্টিনিউয়াসলি আমরা খালি হরর সিনেমা নিয়ে ধরনের মানে ওই চ্যানেলটাই থাকবে খালি এই ধরনের হরর সিনেমা, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর আলামিন 420 চ্যানেলের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।